আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। তারেক রহমানের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত। সাশ্রয়ী উৎস থেকে তেল আনার ঘোষণা। যুদ্ধ বন্ধের চুক্তি না করলে ইরানের তেল দখলে ট্রাম্পের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তর যুগে আটকে আছেন বলে ইরানের ভাইস প্রেসিডেন্টের মন্তব্য। এবং নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের ১০০ দিন অর্জন ও আগামীর পরিকল্পনা নিয়ে নগরবাসীর মুখোমুখি হবেন ১২ই এপ্রিল। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই। রাশিয়া থেকে তেল কিনতে অনেক দেশেরই স্যাংশন আছে বলে মন্তব্য করেন তিনি। সাশ্রয়ী উৎস থেকে দেশে তেল আনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। যথারীতি সকাল ৯টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রধানমন্ত্রী মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের দুটি ছবি তুলে দেন। প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসের একটি রেপ্লিকাও উপহার দেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ বেশ কিছু ইস্যুতে কথা হয়েছে। এনার্জি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা। তারা পৃথিবীর সবচাইতে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি আছে কিনা এমন প্রশ্নের উত্তর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী তেল কেনা নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশের বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরই রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মধ্যপ্রাচ্যে সফর করছি। তো প্রত্যেক দেশেই আমরা এইটাই পদক্ষেপ নিয়েছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী সাহেবের নেতৃত্বে যে আমাদের নাগরিকদেরকে আমরা প্রাধান্য দিব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীও সকল ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেয়া শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
হামলা অব্যাহত রেখেছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। রণাঙ্গনে লড়াইয়ের পাশাপাশি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ। অব্যাহত হামলা পাল্টা হামলার মধ্যে নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন 6ই এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে। আলটিমেটাম পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ট্রাম্পের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে ইরানের কেন্দ্রীয় সামরিক দপ্তর খাতাম আল আনবিয়ার জেনারেল আবদুল্লাহি আলী আবাদি বলেছেন মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। ইরানে আগ্রাসন বাড়ানো হলে পুরো অঞ্চল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দোজখে পরিণত হবে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামাত হোবাব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একটি কারখানা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইয়েমেন থেকে হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে ইস্পাহান প্রদেশে তারা একটি মার্কিন C-130 বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় এ ঘটনা ঘটে বলে জানানো হয়। একই সময়ে আবুধাবিতে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনাও ঘটেছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আহবাজ শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে। ইরানে ভূপাতিত F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজের একটি বিশাল বহর। সুব্রত গাইন, চ্যানেল আই। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর অব্যাহত হামলায় স্বাস্থ্যসেবা অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত এক মাসে ইসরায়েলের হামলায় অন্তত 53 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ধ্বংস হয়েছে 87টি অ্যাম্বুলেন্স ও অনেক চিকিৎসা কেন্দ্র। বন্ধ হয়ে গেছে 5টি হাসপাতাল। শিহাব খান, দিগন্তর রিপোর্ট। 2রা মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর পরপরই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা অকার্যকর করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে এ হামলা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অনেক স্বাস্থ্য কেন্দ্রে সরাসরি হামলায় স্বাস্থ্যকর্মীরা এলাকা ছাড়ছেন। এতে চিকিৎসা সেবা আরও সীমিত হয়েছে এবং জরুরি বিভাগে রোগীর চাপও বেড়েছে কয়েক গুণ। হিউম্যান রাইটস ওয়াচের মতে চিকিৎসা কর্মীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের শামিল। ইউরোপের 18টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে স্বাস্থ্যকর্মী ও সহায়তা কর্মীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলেছে ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। শিহাব খান, দিগন্ত, চ্যানেল আই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ভয়ে জাপানের শেয়ার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি ও কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের ঝুঁকির কারণে জাপানি কোম্পানিগুলোর মুনাফা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। তবে এই যুদ্ধের প্রভাব রয়েছে বিশ্বজুড়ে। জাপানের 90% তেলের উৎস হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এত বড় অর্থনীতির দেশেও এর প্রভাব দৃশ্যমান। যুদ্ধের পর থেকে নিক্কেই সূচক প্রায় 5% পর্যন্ত পড়ে যায়। টপিক্স সূচকটি 3.41% নেমে আসে। উভয় সূচকই 8 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছেন। যুদ্ধের কারণে 10 বছর মেয়াদী জাপানি সরকারি বন্ডের ইল্ড সর্বোচ্চ 6 বেসিস পয়েন্ট বেড়ে 2.32% পৌঁছেছে। যুদ্ধ কতদিন চলবে তার উপর নির্ভর করে নিক্কেই সূচক 50,000-এর নিচে নেমে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে শেয়ার বাজারের দাম কমছে। অর্থনীতির এই চাপে রয়েছে প্রবাসীরাও। যুদ্ধটা যদি আরো দীর্ঘায়িত হয় সেই ক্ষেত্রে আপনাদের তেলের বাজারে একটা সংকট হবে, তেলের দাম বৃদ্ধি পাবে
এবং তেলের দাম বৃদ্ধি পেলে আপনারা জানেন টোটাল ইকোনমির উপর একটা প্রেসার আসবে। বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে। যুদ্ধ পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, জাপানের শেয়ার মার্কেট সহ সারা বিশ্বের শেয়ার মার্কেট তত দ্রুতই আবার স্বাভাবিক হবে। তেলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তো ঊর্ধ্বমুখী হচ্ছে, সেজন্য বিদেশি এবং জাপানিদের জন্য অনেক কষ্টদায়ক। যুদ্ধের কারণে সরবরাহ চেইনে ব্যাঘাত এবং জ্বালানির মূল্যবৃদ্ধি জাপানি শেয়ার বাজারের জন্য বড় ধরনের পতন নিয়ে এসেছে। তবে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম 170 ইয়েনে বেঁধে দেওয়ায় স্বস্তিতে পরিবহন খাতে জড়িতরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাপানের 90% তেলের উৎস হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যার ফলে এর প্রভাব পড়েছে জাপানের শেয়ার বাজার এবং তেলের বাজারে। খুব শিগগির যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে। আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। নিউ ইয়র্ক সিটির 112তম মেয়র হিসেবে জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হতে চলেছে। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে আগামী 12ই এপ্রিল কুইন্সের ম্যাসপেথে সমাবেশের ডাক দিয়েছেন তিনি। গত 3 মাসের অর্জন এবং আগামীর পরিকল্পনা নিয়ে নগরবাসীর মুখোমুখি হবেন মামদানি। এবছর 1 জানুয়ারি নিউ ইয়র্কের ইতিহাসের অন্যতম কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন জোহরান মামদানি। মামদানি তার মেয়াদের শুরুতেই বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন, যা তিনি এই সমাবেশে বিশদভাবে তুলে ধরবেন। তার মধ্যে অন্যতম হল শিশু যত্নে কর্মসূচি, সড়ক নিরাপত্তা, ধনীদের কর বৃদ্ধির পরিকল্পনা, বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ বেশ কিছু পদক্ষেপ। এছাড়া দায়িত্ব নেওয়ার পরপরই তাকে মোকাবেলা করতে হয়েছে 2টি ভয়াবহ তুষার ঝড় এবং ঐতিহাসিক শৈত্যপ্রবাহ। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথিরা বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন মূল্যবোধ উভয় দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে। ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন স্যাম রিয়া। বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপনে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাস প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবিকাশমান সম্পর্কের উপর আলোকপাত করেন। That doesn't mean that the United States will be withdrawing from the world or looking inward, but it means that we'll be prioritizing relationships that are mutually beneficial. কেক কেটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পল কাপুর। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আমাদের এখানে এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি এবং আপনাদের এই উপস্থিতি আমাদের উদযাপনটাকে আরো মহিমান্বিত করেছে। বিপুল রক্ত এবং অবিশ্বাস্য রকমের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই তাদেরকে স্মরণ করি। So much potential in the Bangladesh nation that can be unleashed by good governance. আজকে জাতির যে প্রত্যাশা সেটি হচ্ছে সংস্কার, বিচার এবং আমাদের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটা যাতে অব্যাহত থাকে। ওয়াশিংটন ডিসি বাংলাদেশ এম্বাসিতে অনাড়ম্বরভাবে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিবসটি উপলক্ষে মাননীয় রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামের
আমন্ত্রণে বিভিন্ন রাষ্ট্রদূত ও কূটনীতিবিদ অংশগ্রহণ করেছেন। আর অনুষ্ঠানটিতে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে, সাথে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে স্যামরিয়া, চ্যানেল আই। নিউ ইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএস ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক, বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দেশে ও নিউ ইয়র্কে কুষ্টিয়াবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নতুন কমিটি। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 2012 সালে যাত্রা শুরু করে কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএসএ ইনক। নানা প্রতিকূলতার পর আবারও সবাই মিলে আয়োজন করেছে নববর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অভিষেক হয়েছে নবনির্বাচিত কমিটির। আমি আরো অঙ্গীকার করতেছি যে নতুন কমিটির শপথ গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। আমাদের এই কুষ্টিয়া জেলার যে সৌন্দর্য, কুষ্টিয়া জেলার প্রকৃতি আমরা এই যুক্তরাষ্ট্রের মাটিতে তুলে ধরবো। আজকে আমাদের কুষ্টিয়া জেলা সমিতির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করেছি। আপনারা জানেন কুষ্টিয়া একটা ঐতিহ্যবাহী জেলা। আমাদের এই ইউএসএর অন্যতম বৃহৎ সংগঠন কুষ্টিয়ার পক্ষ থেকে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আয়োজনে ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএসএ ইনকের সদস্যদের পরিবারের সদস্য, নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। কুষ্টিয়া জেলা সমিতির মাধ্যমে আমরা প্রত্যেক বছর বাংলাদেশে আমরা শীত বস্ত্র বিতরণ করি। আমাদের কবরস্থান আছে, গরিব দুঃখী মানুষের আমরা বাংলাদেশে সাহায্য করি। উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল। কুষ্টিয়া জেলা সমিতির সকল কর্মকাণ্ডের সফলতা কামনা করছি এবং আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। পরে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফুড ব্যাংকের আয়োজন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত ফুড ব্যাংক কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি। 17 এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদের অন্যতম সিনেমা রাক্ষস। এর মাধ্যমে বাংলাদেশের সিনেমা ছাড়িয়ে উত্তর আমেরিকায় সিনেমাটির শুভ মুক্তি হতে যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এর আগে বরবাদ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা চলছে। এ উপলক্ষে নিউ ইয়র্কের একটি পার্টি হলে প্রেস কনফারেন্সে ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতারা। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য মিশেল হিসেবে নির্মাণ করা হয়েছে। আমাদের কালচার এবং আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিই। আমরা এখানে বাংলাদেশকে এখানে বসে যেন সাপোর্ট দিতে পারি, এইটি আমি সবার কাছে অনুরোধ করব। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের অর্ধেকেরও বেশি পাড়ি দিয়েছে নাসার আর্টেমিস 2 মিশনের ওরিয়ন মহাকাশযান। তবে এই রোমাঞ্চকর অভিযানের মাঝপথে আবারও বাগড়া দিয়েছে ওরিয়নের টয়লেট। বিপাকে পড়েছেন 4 নভোচারী। সোমবার চাঁদের কক্ষপথ ঘোরা বা লুনার ফ্লাইবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। ফ্লাইবাইয়ের সময় তারা চন্দ্রপৃষ্ঠের গঠন, গহ্বর ও লাভা প্রবাহ পর্যবেক্ষণ করবেন। মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখারও সুযোগ পাবেন তারা। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। অভিযান সংশ্লিষ্ট নাসার কর্মকর্তারা জানান, অরিয়ন ক্যাপসুলের টয়লেটটি শনিবার আবারও বিকল হয়ে পড়ে। টয়লেটের সাথে যুক্ত বর্জ্য জলের পাইপটি বরফ জমে আটকে যায়। বুধবার উৎক্ষেপণের পর থেকে মাঝে মধ্যেই এতে সমস্যা দেখা দিচ্ছিল। 53 বছরের বেশি সময় পর নভোচারীদের প্রথম চন্দ্রাভিযান থেকে পৃথিবীর ছবি পাঠাচ্ছেন নভোচারীরা। কমান্ডার রিড ওয়াইজম্যানের তোলা প্রথম ছবিতে ক্যাপসুলের একটি জানালায় পৃথিবীর একটি বক্রাকার অংশ দেখা যায়। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে পুরো পৃথিবী। মহাকাশযান ওরিয়ন এর মধ্যে পৃথিবী থেকে 2.25 লাখ মাইল দূরত্ব পেরিয়েছে। চাঁদের আড়ালে গেলে কিছু সময়ের জন্য এটি যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।
চন্দ্রাভিযানের বর্ণনা দিতে গিয়ে উচ্ছ্বাসিত নভোচারীরা জানান অভূতপূর্ব দৃশ্য দেখেছেন তারা। অরিয়নের অভিযাত্রী ভিক্টর গ্লোভার ওরিয়েন্টাল বেসিন নামে পরিচিত চাঁদের গ্র্যান্ড ক্যানিয়ন দেখার বর্ণনা দিয়ে বলেছেন বিশেষ দৃশ্য দেখেছেন তিনি। চাঁদে একটি টেকসই ঘাঁটি স্থাপনের লক্ষ্যে নাসার 2 বছর মেয়াদী সাহসী মিশন আর্টেমিস 2 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে এর প্রথম ধাপ শেষ হওয়ার কথা। চতুর্থ ধাপে 2028 সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে 2 জন নভোচারীর অবতরণের পরিকল্পনা রয়েছে মিশনটির। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। মহাশূন্য এক বিশাল নীরব এবং প্রাণঘাতী শূন্যতা। সেখানে নেই বাতাস, নেই বায়ুচাপ, নেই পৃথিবীর মতো সুরক্ষামূলক বায়ুমণ্ডল। এমন পরিবেশে কোনো মানুষ হঠাৎ পড়ে গেলে কয়েক সেকেন্ডেই জ্ঞান হারাবে, আর কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। কারণ নিম্নচাপে শরীরের তরল ফুটতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন ইবোলিজম। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর পরিবেশে নভোচারীরা কিভাবে কাজ করেন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পান্না আক্তার। মহাশূন্য এক বিশাল নীরব এবং প্রাণঘাতী শূন্যতা, যেখানে নেই বাতাস, নেই বায়ুচাপ, নেই পৃথিবীর মতো সুরক্ষামূলক বায়ুমণ্ডল। এমন পরিবেশে কোনো মানুষ হঠাৎ পড়ে গেলে কয়েক সেকেন্ডেই জ্ঞান হারাবে, আবার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। কারণ নিম্নচাপে শরীরের তরল ফুটতে শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন ইবোলিজম। তাহলে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর পরিবেশে নভোচারীরা কিভাবে কাজ করেন? উত্তর একটাই, স্পেস স্যুট। স্পেস স্যুটকে সাধারণ পোশাক ভাবার সুযোগ নেই। এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ক্ষুদ্র মহাকাশযান। এতে থাকে 2টি প্রধান অংশ, প্রেসার গার্মেন্ট ও লাইফ সাপোর্ট সিস্টেম। 12 থেকে 16টি স্তরে তৈরি এই স্যুটের ওজন 100 থেকে 130 কেজি। মহাকাশের তাপমাত্রা কখনো 250 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম, আবার কখনো -250 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হতে পারে। এই চরম পরিস্থিতি সামলাতে স্যুটের ভেতরে পানিবাহী টিউবযুক্ত বিশেষ পোশাক থাকে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। শুধু তাপ নয়, মহাকাশের ক্ষুদ্র ধূলিকণা ও উল্কাপিণ্ড থেকে সুরক্ষা দেয় এই স্যুট। এগুলো এত দ্রুত গতিতে চলে যে বুলেটের মতো আঘাত করতে পারে। স্পেস স্যুটের শক্ত বহুস্তরীয় গঠন এই ঝুঁকি কমায়। স্যুটের পেছনের ব্যাকপ্যাকই মূল লাইফ সাপোর্ট সিস্টেম। এটি অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড সরিয়ে দেয় এবং স্যুটের ভেতরের বায়ুচাপ ঠিক রাখে। ফলে নভোচারীরা নিরাপদে শ্বাস নিতে পারেন। এমনকি দীর্ঘ সময় কাজের জন্য এতে পানি পানের ব্যবস্থাও থাকে। তেজস্ক্রিয়তা থেকেও সুরক্ষা দেয় স্পেস স্যুট। হেলমেটের স্বর্ণ প্রলেপযুক্ত ভাইজর সূর্যের তীব্র আলো থেকে চোখ রক্ষা করে। এছাড়া কোনো নভোচারী যদি আকাশে ভেসে দূরে সরে যান, তাহলে স্যুটের সঙ্গে থাকা সেফার জেট ব্যবহার করে আবার ফিরে আসতে পারেন। সব মিলিয়ে স্পেস স্যুটই মহাশূন্যের মৃত্যুর ফাঁদে মানুষের একমাত্র জীবন রক্ষাকারী ঢাল। পান্না আক্তার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশে আরও মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মারকাজুল আল ইসলামী। মানব কল্যাণমূলক কাজে সংস্থাটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মক্কা থেকে MOI আলাউদ্দিনের প্রতিবেদন। 1988 সাল থেকে মারকাজুল আল ইসলামী বাংলাদেশে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি বেওয়ারিশ লাশ দাফনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, ইসলামী শিক্ষা বিস্তারে দেশের বিভিন্ন জেলায় প্রায় 70টি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ ও পরিচালনা করছে। মক্কায় ধর্মমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান শায়েখ হামজা শহীদুল ইসলাম বাংলাদেশে আরও কল্যাণমূলক কাজের আগ্রহের কথা জানান। 1988 সালে বাংলাদেশে আমাদের যাত্রা অফিসিয়ালি শুরু হয় এবং 1991 সাল থেকে আমাদের ডেড বডি গোসলখানা বাংলাদেশে আল মারকাজুল ইসলামী নামে প্রায় আমরা 2,09,000 ডেড বডি আমরা ফ্রি গোসল করিয়েছি। যেভাবে বাংলাদেশের এখন অগ্রগতি মান যে সরকার আছে,
সে সরকারের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ তারা এগিয়ে আসলে আমরা এইসব কাজগুলো সুন্দর করে করতে পারবো। আশা করি ফর দ্য হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক দ্য বাংলাদেশ গভর্নমেন্ট উইল ওয়ার্ক টুগেদার ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার। সংস্থাটির মানব কল্যাণমূলক যে কোনো উদ্যোগে ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনাকে শক্তিশালী করলে দেশের দারিদ্রতার হার অনেকাংশে কমে আসবে বলে মনে করেন ধর্মমন্ত্রী। আমি ওনাদেরকে চিনি, ওনাদের সংস্থার যেদিন জন্ম সেদিন থেকেই ওনাদের সংস্থার সম্পর্কে আমি জানি। আমরা ইনশাআল্লাহ আমাদের যতটুকু সহযোগিতা দরকার ইনশাআল্লাহ আমরা করব, কারণ এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো এইভাবে যদি সবাই আগে আসে তাহলে বাংলাদেশে আমাদের অভাব করি থাকবে না। জাকাত ব্যবস্থাটাকে যদি সুন্দরভাবে প্রচলন করা যায়, করতে পারি, কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে যারা জাকাত খাওয়ার যোগ্যতা রাখে আল্লাহর হুকুমে তারা পেতে পারে। সৌদি সরকার পরিচালিত রাবেতা আল ইসলামী সহ বিভিন্ন দাতব্য সংস্থাকে বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিলে বাংলাদেশে দারিদ্রতার হার অনেক কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এমওএ আলাউদ্দিন, চ্যানেল আই। রাশিয়ার তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের ওই ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বলেছে রাশিয়া। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, 19টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে দক্ষিণ ইউক্রেনের নিকোপোল শহরের একটি বাজারে রাশিয়ার ড্রোন হামলায় 15 জন নিহত ও 25 জন আহত হয়েছে। ইটালির ন্যাপোলিতে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপিত হয়েছে। মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব রহমান। সংগঠনের সভাপতি সৈয়দ রাজু সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান উজ্জ্বল হাওলাদার, সহসভাপতি রিপন তালুকদার সহ অন্যরা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। কাতারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রন্ধন শিল্পে সিলেটের ঐতিহ্যবাহী নিউ পানসি রেস্টুরেন্ট। দেশটির বাণিজ্য নগরী দুহার মাইজারে আল হিকমা মেডিকেলের নিচে বাংলাদেশি এই প্রতিষ্ঠান উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিন আহমেদ। কাতার প্রবাসী শামীম আহমেদ ও জুবায়ের হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসান মাশরুফ। উদ্বোধনের প্রথম দিনে পানসি রেস্টুরেন্টের পক্ষ থেকে 2 শতাধিক প্রবাসীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তারেক রহমানের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত। সাশ্রয়ী উৎস থেকে তেল আনার ঘোষণা। যুদ্ধবন্ধের চুক্তি না করলে ইরানের তেল দখলে ট্রাম্পের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তর যুগে আটকে আছেন বলে ইরানের ভাইস প্রেসিডেন্টের মন্তব্য। এবং নিউ ইয়র্ক সিটির 112তম মেয়র হিসেবে জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের 100 দিন অর্জন ও আগামীর পরিকল্পনা নিয়ে নগরবাসীর মুখোমুখি হবেন 12ই এপ্রিল। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। এই ছিল প্রবাস সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।